নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, মনে করলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। দেখুন, তৃণমূল কয় প্রকার? এই প্রশ্নের উত্তর দিলে আমি আপনাদের কোনো পুরস্কার দিতে পারবো না। অ্যাপারেন্টলি দু প্রকার তৃণমূল, একটা ঋত তৃণমূল আর একটা মৃত তৃণমূল। তাছাড়াও আছে তারা ঠিক তৃণমূল নামটা বহন করতে পারছে না, সেটা হচ্ছে এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। বাংলাদেশে এরকম একটা দল আছে কিন্তু, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। তো 21শে জুলাই শহীদ সমাবেশে কলকাতার রাজপথে তিনটে মঞ্চ। মেয়র রোডে ঋত তৃণমূল, বিড়লা তালামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূল বা মৃত তৃণমূল, আবার ওদিকে শহীদ মিনারে কংগ্রেসের সভা, আবার দিল্লিতে রাজঘাটে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার 21শে জুলাইয়ের শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এখন প্রথম প্রশ্ন হলো, তৃণমূল কংগ্রেসের কি 21শে জুলাই পালন করার কোনো নৈতিক অধিকার আছে? আপনারা যদি আমাকে এই প্রশ্নটা করেন, আমি বলবো না। তার কারণ কি? তার কারণ খুব স্পষ্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটা কমিশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে। 21শে জুলাইয়ে 93 সালে ঠিক কি ঘটনা ঘটেছিল, কার নির্দেশে গুলি চালানো হয়েছিল ইত্যাদি নিয়ে কমিশন তদন্ত করবে। কমিশন রিপোর্টও দেয় 2024 সালে। যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায় সেই রিপোর্ট প্রকাশ্যে আনেননি। 20শে জুলাই শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, বিধানসভায় সেই রিপোর্টটি পেশ করেন। দেখুন, এগুলো আপনাদের জানা হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের কাছে যাননি তার বক্তব্য জানাতে। কিন্তু বুদ্ধবাবু গেছিলেন, বিমানবাবু গেছিলেন, একাধিক পদস্থ প্রশাসনের আধিকারিকরা গিয়েছিলেন এবং কমিশন বলেছে যে তারা মহাকরণ, তখন তো মহাকরণ ছিল, পরে নবান্ন, যে সরকারের কাছ থেকে কোনো প্রয়োজনীয় নথি পায়নি। কমিশন সুপারিশ করেছিল যে মৃতদের 25 লক্ষ টাকা আর আহতদের 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের 2 লক্ষ টাকার, আহতদের 15,000 টাকা দিয়ে তার দায়টা সেরে ফেলেছিলেন। কিন্তু ওই 21শে জুলাইয়ের ঘটনাকে পুঁজি করে তৃণমূল প্রচুর রাজনৈতিক ফায়দা লুটেছে। অনেকে মন্ত্রী, সাংসদ, বিধায়ক সবই হয়েছেন। শহীদদের নিয়ে দড়ি টানাটানি হয়েছে। আগে শহীদদের মঞ্চে বসানো হতো, সেখানে পাগলু ড্যান্স হতো। দিদিমণি 21শে জুলাইকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ফায়দা লুটেছেন, কিন্তু ক্ষমতায় আসার পরেও 21শে জুলাইয়ের শহীদদের প্রাপ্য সম্মানটুকু দেননি। অনেকে প্রশ্ন তুলছেন যে 21শে জুলাইয়ে যারা নিহত হয়েছিলেন, সম্ভবত 12 জন, তাদের কি শহীদের মর্যাদা দেওয়া চায়? কমিশনের রিপোর্টে বিনয় বাদল, দীনেশের সঙ্গে এই শহীদদের এক বন্ধনীতে রাখা হয়েছে। এটা নিয়ে অনেকের আপত্তি যে এক বন্ধনীতে এদের রাখা ঠিক নয়। তবে কমিশনের যুক্তি, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে তারা আন্দোলন করেছিলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আন্দোলন, সেখানে পুলিশের গুলিতে যারা নিহত হয়েছেন তাদের শহীদের মর্যাদাই প্রাপ্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন রিপোর্টটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি? হিয়ার লাইস দ্য ক্যাচ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো সাক্ষ্য দেননি।
সম্ভবত চক্ষু লজ্জার খাতিরে যে মনীশ গুপ্ত সেই সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন, আঙুল উঠেছিল, তার নির্দেশে পুলিশ গুলি চালিয়েছিল, সেই মনীশ গুপ্তকে লাল কার্পেট বিছিয়ে মমতা তার দলে নিয়েছিলেন। যাদবপুরে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, বুদ্ধবাবুকে হারিয়েছিলেন 20,000 ভোটে, মন্ত্রী হয়েছিলেন, পরে হেরে যান, তাকে রাজ্যসভায় সম্মানজনক পুনর্বাসন দেয়া হয়। যার বিরুদ্ধে অভিযোগ, যার নির্দেশে গুলি চালানো হয়েছিল, সেই মনীশ গুপ্তকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী করেছিলেন। একজন ভদ্রমহিলা কত বড় মিথ্যাবাদী এবং তার রাজনীতির গোড়া থেকে শেষ পর্যন্ত শুধু স্ববিরোধিতায় ভরা, এর থেকে বড় উদাহরণ আর আপনারা কিছু পাবেন না। আপনি ক্ষতিপূরণটা দেননি কেন? কমিশনের সুপারিশ মতো আহতদের 15,000 টাকা ছুঁয়েছিলেন আর মৃতদের 2 লক্ষ টাকা। আরে বিষ মদ খেয়ে মারা গেলে আপনি 2 লক্ষ টাকা দেন, আর যে শহীদদের রক্তকে পুঁজি করে আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, রাজনৈতিক ফায়দা লুটেছেন, সেই শহীদ পরিবারকে প্রপারলি কম্পেনসেট করবার কথা আপনার মনে হলো না? আপনি তো শাসন ক্ষমতায় ছিলেন। এটাই হচ্ছে দ্বিচারিতা, অর্থাৎ ব্যবহার করো, ছুঁড়ে ফেলে দাও। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেন। তার রাজনৈতিক জীবনের গ্রাফকে কেউ যদি ফলো করে তাহলে দেখবেন বহু মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থে ব্যবহার করেছেন এবং তারপরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। যেমন মুকুল রায়। মুকুল রায়ের একেবারে বদ্ধমূল ধারণা ছিল যে সারদা মামলায় তাকে জেলে যেতে হবে। প্রবীণ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে মুকুলবাবু বলেছিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বললাম যে দিদি আমায় তো জেলে যেতে হবে। তখন মুকুলবাবু বলেছিলেন, দিদিমণি তাকে বলেছিলেন যেতে হয়তো যাবে, ও তো আমাদেরই জেল। তারপরেই কিন্তু মুকুল রায় সিদ্ধান্ত নেন যে তৃণমূলটা আর করা যাবে না। অর্থাৎ যাকে একসময় নাম্বার 2 বলা হতো তৃণমূলের, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যে মুকুল রায়ের সাংগঠনিক দক্ষতা প্রশ্নাতীত, যে মুকুল রায় দিদিমণির জন্য অনেক কাজ করেছেন, 2011-য় তৃণমূলকে ক্ষমতায় আনার পিছনে মুকুল রায়ের ভূমিকা অনস্বীকার্য, সেই মুকুল রায় যখন বিপদে পড়লেন, মমতা বন্দ্যোপাধ্যায় করে মাছি তাড়ানোর ভঙ্গিতে তাকে ঝেড়ে ফেললেন। এইটাই হচ্ছে কুইন্টেসেনশিয়াল মমতা ব্যানার্জি। তিনি নিজের ছায়াকেও বিশ্বাস করেন না, একমাত্র ভাইপো, ভাইপোর বাবা মা আর ওই পটুয়াপাড়ায় তার বাড়ি যেখানে, তার অন্য ভাইটাই, তাদের স্বার্থটাকে উনি সুরক্ষিত রাখেন। তাদের যেন কোনো বিপদ না পড়ে, ভাইপোর যেন কোনো বিপদ না হয়। অন্য কারুর প্রতি তার বিন্দু মাত্র দয়া মায়া কিছু নেই। ব্যবহার করো, ছুঁড়ে ফেলে দাও। এটাই হচ্ছে কুইন্টেসেনশিয়াল মমতা ব্যানার্জি। দেখুন, এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি। এখন যা অবস্থা দেখছেন, কঙ্কালসার চেহারা। তাও 21শে জুলাইয়ের সভায় ক্যাথিড্রাল রোডে আদালতের নির্দেশে মৃত তৃণমূল যে সভাটা করছে, সেখানে কর্মী সমর্থকদের ভিড় তুলনায় বেশি। এটা কিন্তু হওয়ারই ছিল, কারণ এখনো যারা তৃণমূল কংগ্রেসটা করতে চান তারা কিন্তু কোনো অবস্থাতেই ঋতব্রত তৃণমূলে ভিড়বেন না। কারণ তাদের মনে বদ্ধমূল ধারণা ঋতব্রত তৃণমূল আসলে বিজেপির তল্পি বাহক, বিজেপির কথায় তারা চলে। তাই যারা তৃণমূলের কর্মী সমর্থক, তারা এই বিপর্যয়ের পরেও যারা সভায় গেছেন, তাদের ভিড়টা কিন্তু কালীঘাট তৃণমূলের দিকে। সেখানেও আহামরি কিছু ভিড় হয়নি, কিন্তু ঋতব্রত তৃণমূলের যা ভিড়, কালীঘাট তৃণমূলের ভিড় তার থেকে যথেষ্টই বেশি। অনেকে মেয়ো রোডে এসছিলেন, চলে গেছেন তারপরে ক্যাথিড্রাল রোডে। অর্থাৎ ঋত তৃণমূল
কি অ্যারেঞ্জমেন্ট করেছে, কারা কারা এসেছেন কর্মী সমর্থকরা, সেটা একবার পরখ করেই তাদের অনেকেই ভিড় জমিয়েছে মৃত তৃণমূলের সভায়। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগানে উঠেছে। 20 জুলাই রাতভর নাটক হলো, মমতা অভিষেক ছিলেন প্রায় সারা রাত, মঞ্চ ভাঙা, সাউন্ড সিস্টেম খুলে নিয়ে যাওয়ার অভিযোগ। মমতা বলেছেন যে একজন গুন্ডা তিনি এটা করছেন, তারপরে আদালতের নির্দেশে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করেছে। এখানে কতগুলো টেক অ্যাওয়ে আছে। ঋতব্রতর সঙ্গে যত বিধায়ক বা দলীয় পদাধিকারীরা থাকুন না কেন, তৃণমূলের কর্মী সমর্থকদের সিংহভাগ ঋতব্রত তৃণমূলকে আমল দিতে রাজি নয়। আর কর্মী সমর্থক ছাড়া দল চলে না। নির্বাচিত বিধায়ক, কিছু সংগঠনের নেতা কি কারণে তারা ঋতর সঙ্গে এসছেন সেটা সবাই জানেন। তাদের সঙ্গে কর্মী সমর্থকরা থাকবেন না। এটা বোঝার জন্য রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই, এটাই খুব বাস্তব। এখন যে ছবিটা 21শে জুলাই দেখলাম আমরা, ভিড় যতটুকু হয়েছে নগণ্য। অনেক রেস্ট্রিকশন ছিল আদালতে, তৃণমূলের সেই সামর্থ্যও নেই যে এখন ভিড় জমাবে। আর কর্মী সমর্থকরা অনেকে কুণ্ঠিত, আসতে চান না, এক্সপোজ হতে চান না। এটা হয়, ক্ষমতা হারালে এটা হয়। আর যেহেতু 15 বছর থেকে ডাকাতির মহাসাম্রাজ্য করেছিলেন দিদিমণি আর ছোটবাবু, তো তৃণমূলের কর্মী সমর্থকরা রাগে, বিরক্তিতে, বিতৃষ্ণায় এড়িয়ে গেছেন। যারা এসছেন তাদের বেশিরভাগটাই দিদিমণির সবাই। এরপরে ঋতব্রত তৃণমূলের নির্বাচিত বিধায়ক যারা আছেন, যারা ভবিষ্যতে রাজনীতি করবেন, আবার নির্বাচনে দাঁড়াবেন, তারা কতজন ঋতব্রতর সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন, আই হ্যাভ এ গ্রেট ডাউট। একটা তৈরি হলো, বিরোধী দলনেতা হলেন, ঠিক আছে, থাকবেন কিছুদিন বিধানসভার ভিতরে, কিন্তু এদের অধিকাংশরই মানুষকে ফেস করার ক্ষমতা নেই। মানুষ তো এই প্রশ্নটা করবেন যে আপনারা তো তৃণমূলের তহবিল থেকে টাকা নিয়ে ভোটের কাজে ব্যবহার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের হয়ে প্রচার করেছে, তৃণমূলের সিম্বলকে সামনে রেখে ভোটে লড়েছেন, রাতারাতি সবকিছুকে অস্বীকার করে আপনারা হঠাৎ আলাদা হয়ে গেলেন। এটা কর্মী সমর্থকদের কাছে বিশ্বাসঘাতকতার সামিল। কিন্তু রাজনীতি তো আমি আপনি যেভাবে ভাববো সেভাবে হয় না। যারা ঋতব্রতর সঙ্গে ভিড়েছেন তাদের ব্যক্তিগত স্বার্থ সুরক্ষিত রাখার জন্যই গেছেন। প্রচুর মাল কামিয়েছেন, সেই মাল প্রোটেক্ট করার জন্য তারা গেছেন। সবাই জানে, এটা কোনো হাইড্রোজেন বোমার গোপন ফর্মুলা আবিষ্কার করার মতো বিষয় নয়। আমি তো বিজেপি নেতৃত্বের রণকৌশল খুব স্পষ্ট। যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর রাজনীতিতে প্রাসঙ্গিক হতে দেওয়া যাবে না। সেই কাজে বিজেপি নেতৃত্ব সফল। শুভেন্দুবাবু কি বলেছিলেন? ভোটে তৃণমূল হারলে তৃণমূলের সাইনবোর্ডটুকু ছাড়া আর কিছু থাকবে না। সেই প্রতিশ্রুতি শুভেন্দুবাবু রেখেছেন। যেভাবে রাতারাতি তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন, সংসদীয় দলে ভাঙন, তহবিল নিয়ে মামলা, ইডি ঢুকে পড়া, খোকাবাবুর বিরুদ্ধে এক সুরে সবাই তাকে কাঠগড়ায় তুলে এই বিপর্যয়ের জন্য দায়ী করা, সবগুলো থেকে একটা জিনিস স্পষ্ট, যে আগামী দিনে ভূতের ভবিষ্যৎ থাকতে পারে, তৃণমূলের ভবিষ্যৎ নেই। কোনো তৃণমূলেরই নয়, ঋত তৃণমূলেরও নেই, মৃত তৃণমূলেরও নেই।
অর্থাৎ তৃণমূল দলটা আগামী দিনে আরো ভাঙবে। কিরকম ভাঙবে? মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে হাতে গোনা যে কয়েকজন আছেন, লোকসভার 8 জন আর রাজ্যসভায় যারা আছেন এখনো পর্যন্ত, তাদের মধ্য থেকেও রাজ্যসভায় 3-4 জন আর লোকসভায় 1-2 জন এদিক ওদিক করতে পারেন। কিন্তু ঋতব্রত শিবিরের বিধায়কদের একটা বড় অংশ আগামী দিনে কংগ্রেসমুখী হবে, বিশেষ করে সংখ্যালঘু বিধায়করা বা যারা একদম সংখ্যালঘু ভোটে জিতে এসেছেন সেই সমস্ত বিধায়করা, যারা ভবিষ্যতে রাজনীতি করতে চান, তারা জানেন যে ঋতব্রত তৃণমূলের সঙ্গে বেশি গা ঘষাঘষি করলে তাদের নিজেদের এলাকায় মানুষের মুখোমুখি হতে সমস্যা হবে, পারবেনই না, প্রশ্নের জবাব দিতে পারবেন না। তারা কিন্তু একটা সময়ের জন্য অপেক্ষা করছেন। কংগ্রেস যদি দরজাটা খোলে তাহলে কিন্তু অনেক বিধায়ক কংগ্রেসমুখী হবে। দেখুন, ফলাফল বেরোনোর পরেই দিল্লিতে অনেক বিধায়ক গিয়েছিলেন তৃণমূলে, তখনও তৃণমূল হয়নি, কিন্তু কংগ্রেসের হাইকমান্ড দরজা খুলতে চাননি, তাই বাধ্য হয়ে তারা তৃণমূলে যোগ দেন। কিন্তু এটা একটা স্টপ ক্যাপ অ্যারেঞ্জমেন্ট। এই অ্যারেঞ্জমেন্ট কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। একটু পরিবর্তিত পরিস্থিতি আসলেই তৃণমূলের একটা বড় অংশ বেরিয়ে গিয়ে কংগ্রেসমুখী হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি শেষ পর্যন্ত সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে মনস্থির করেন যে ভাইপোকে সুরক্ষা দিতে, নিজের রাজনৈতিক অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে কংগ্রেসে মিশে যাওয়া ছাড়া গতি নেই, তখন তিনিও করবেন। তখন তৃণমূলের কোনো অস্তিত্বই থাকবে না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙেন তবু মচকান না। তিনি এখনো আশা করছেন যে তিনি ঘুরে দাঁড়াবেন, পারবেন না, পারবেন না। এখানে বয়স কোনো বিষয় নয়। 15 বছর তিনি রাজ্যপাট সামলেছেন। রাতারাতি এমন কোনো বিষয় থাকবে না যেটাকে পুঁজি করে তিনি একেবারে সরকার বিরোধী আন্দোলনকে তুঙ্গে নিয়ে যাবেন, সম্ভব না। আর এমন মামলা মকদ্দমা, খোকাবাবুর বিরুদ্ধে কটা এফআইআর রয়েছে কেউ মনেই করতে পারছে না, এবং খোকাবাবু হচ্ছে দুর্বৃত্ত শিরোমণি। তাহলে খোকাবাবুকে দিদিমণি বেশি দিন কিন্তু প্রোটেক্ট করতে পারবেন না। তার একটা অবলম্বন দরকার। তার পক্ষে কিছু রাজনৈতিক দলের থাকা ভীষণ প্রয়োজন। একে দিদিমণিকে কেউ বিশ্বাস করে না, কেউ না, অখিলেশও করেন না, কেজরিওয়ালও করেন না। কারণ দিদিমণির মতো রাজনৈতিক গদ্দার খুব কম আছে। কিন্তু সোনিয়া গান্ধী যে প্রপোজালটা দিয়েছিলেন যে মমতা তুমি কংগ্রেসে এসো, সহসভাপতি হও, আর ভাইপোকেও সম্মানজনক পুনর্বাসন দেওয়া হবে, মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য প্রস্তাবটা উড়িয়ে দেননি। তিনি সময় চেয়েছেন। কংগ্রেসের কোন নেতা কি বলল ওটা দিয়ে কিছু হবে না। সোনিয়া গান্ধী যদি রাজি আছেন তাহলে কংগ্রেসের আর কারুর কোনো ওজোর আপত্তি টিকবে না। বিজেপি নেতৃত্ব তৃণমূলের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। পরিষদীয় দলে, সংসদীয় দলে ভাঙন ঘটিয়ে তার তহবিল কার্যত নিষ্ক্রিয় করে দিয়ে ইডি 440 কোটি টাকা ব্যবহার করতে পারবে না, ইডি ঢুকে গেছে। একের পর এক মামলা মকদ্দমা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সংসদমুখী হবেন বলে আমার মনে হয় না, তার সংসদে উপস্থিতি খুবই কম। সুদীপ বন্দ্যোপাধ্যায় তার আসনটাতে বসছেন। তাহলে তৃণমূল অতীত খুব সফলভাবে তৃণমূলটাকে
কয়েক টুকরে ভাগ করে দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এগুলো সাম দাম দণ্ডভেদ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর নিজের থেকে ঘুরে দাঁড়ানো ইম্পসিবল। একটাই উপায় তার সামনে, সোনিয়া গান্ধীর প্রস্তাবে সাড়া দিয়ে তৃণমূলটাকে কংগ্রেসে মিশিয়ে দেওয়া। দেখুন, ভাইপো হয় দেশ ছেড়ে পালাবার চেষ্টা করবেন, নইলে জেলে যাবেন, এর বাইরে কিছু হবে না। অনেকে অধৈর্য যাচ্ছেন, আরে আপনারা তো বলেই যাচ্ছেন ভাইপো জেলে যাবে, ভাইপো জেলে যাবে। হঠাৎ করে হবে। আমি একটা চ্যানেলে অতিথি হিসেবে গেছিলাম, সেখানে প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম ছিলেন। নজরুল ইসলাম বললেন, এরকম ডাকছে একদিন ফট করে আটকে দেবে, ভাইপোর জেল হবেই। সেটা দিদিমণি জানেন না তা তো নয়, কিন্তু স্নেহ ভীষণ বস্তু, দিদিমণি সর্বতভাবে প্রোটেকশন দিচ্ছেন ভাইপোকে এবং বলেইছেন না বাঘের বাচ্চা, ওর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর এখন কোনো গুরুত্ব নেই। অর্থাৎ ভাইপোর পাশে দিদিমণিকে থাকতেই হবে। ভাইপো যদি বলে বসে আমি যে ডাকাত সেটা দিদি তুমি জানতে না, তোমাকে বলেই তো আমি ডাকাতি করেছি, তুমি একবারের জন্য আমাকে বকাচকা করেছো, করনি তো। তুই বলেছো বাবু লুটে নে, আমি তো আছি মাথায় ছাতা, আমি তাই করেছি। আমি ভক্ত রামপ্রসাদ, দিদি তুমি ইচ্ছাময়ী তারা। ভক্ত রামপ্রসাদ ইচ্ছাময়ী তারাকে কি বলেছিলেন, যেমন চালাও তেমনি চল। তাই ভাইপোর পাশে পিসিমণিকে থাকতেই হবে। ভাইপোকে তিনি কখনো পরিত্যাগ করবেন না, তাহলে ভাইপো মুখ খুললে সে তো আরো সর্বনাশ। কিন্তু তোলামূলের আর রাজনৈতিক ভবিষ্যৎ কিছু নেই। হৃত তৃণমূলে ভিড় কম, মৃত তৃণমূলে তুলনামূলকভাবে ভিড় বেশি, এরা সংবাদ মাধ্যমের চর্চার বিষয়। কিন্তু তৃণমূল পশ্চিমবঙ্গে আর কখনো ঘুরে দাঁড়াতে পারবেন না। যারা বিজেপি বিরোধী রাজনীতি করেন তাদের একটা বড় অংশ কর্মী সমর্থক এবং জনপ্রতিনিধি ঠিক সময় এবং সুযোগ মতো নৌকা পাল্টাবেন, কংগ্রেসে ফিরবেন। এবং কংগ্রেসিরা এখনো পর্যন্ত নির্বাচিত বিধায়কদের নিচ্ছেন না ঠিক আছে, কিন্তু নিচের তলায় বহু তৃণমূলের কর্মী সমর্থককে কংগ্রেস নিচ্ছে। এই হচ্ছে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। এবং বিজেপির এজেন্ডা সফল, শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণীও সফল। সাইনবোর্ডটুকু ছাড়া তৃণমূলের আর কিছুই থাকবে না। ঘটনা প্রবাহ সেই ইঙ্গিতটাই স্পষ্ট করছে। ভাই এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।